দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার, জানালেন রিজভী। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার দাবি। জুলাই হত্যাযোগ্য মামলায় কাদের সহ 7 জনের যুক্তিতর্ক শেষ। যে কোনো দিন রায়। দিল্লিতে হাসিনার স্ট্যাটাস না জানার কথা বললেন চিফ প্রসিকিউটর। দেশে আল কায়দা তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। এবং রাজধানীতে এখনও তীব্র গ্যাসের সংকট, বাসাবাড়িতে ভোগান্তি। আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সরকার প্রধানের আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, 6 মাসে সামর্থ্যের ঘাটতি থাকলেও আন্তরিকতার অভাব ছিল না। দুপুরে সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, অল্প সময়ের মধ্যেই নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসেছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ইতোমধ্যেই 6 মাস পূর্ণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই পথ চলায় প্রত্যাশা আর প্রাপ্তির নানা দিক নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, 180 দিনেই মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছে সরকার। জনগণের কল্যাণে কাজ করার জন্য সেখানে নির্বাচনী একটি ইশতেহার ছিল। আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারের 31 দফা, প্রত্যেকটা দফাকে বাস্তবায়ন করা, আমি মনে করি যদি সাফল্যের কথা বলতে যাই, এটিও একটি সাফল্য আমাদের সরকারের। অনুষ্ঠানে সরকারের গৃহীত পদক্ষেপ এবং পরিকল্পনা বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, আইন শৃঙ্খলা উন্নতি সহ বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। বিশেষভাবে আনোয়ারা এবং মংলাতে আমরা দেখছি সেখানে বিভিন্ন ব্যবসা বান্ধব কিভাবে ইকোনমিক জোন তৈরি করা হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের অনুরোধে বিভিন্ন বন্দরগুলো যেন 24 ঘন্টা চালু থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে গিয়ে চলেছে। বাক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতের পাশাপাশি নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে সমতা, ন্যায্যতা এবং মর্যাদা। সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কারণে জোরালো ভাষায় ক্ষুব্ধ প্রতিবাদ করা হয়েছে, কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নাই। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মেগা প্রজেক্টের আড়ালে মেগা দুর্নীতি করেছে ফ্যাসিস্ট সরকার। তবে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, একটার পর একটা ব্যাংক লোপাট হয়ে গেল। অর্থনীতির এক কঠিন অবস্থা। লোক দেখানো কিছু মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট, মেগা দুর্নীতির আমরা রূপকথার সমস্ত গল্প সেই সময় শুনে এসেছি এবং যেটা অত্যন্ত বাস্তব এবং অত্যন্ত সত্য। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে অঙ্গীকারগুলো করেছিলেন সরকার প্রধান, সেই প্রতিশ্রুতিগুলি পূরণেই তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে তিনি শুরু করেছেন তার কর্মযজ্ঞ। সরকারের পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, বিরোধিতাকে সহযোগিতা হিসেবে দেখা হচ্ছে। সামর্থ্যের ঘাটতি আছে আমাদের, প্রয়োজন অনস্বীকার্য। আন্তরিকতা থাকলে এবং নিষ্ঠা থাকলে আমার ধারণা জনগণের প্রয়োজন মেটানো আমাদের পক্ষে সম্ভব হবে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সরকারের দায়িত্বপ্রাপ্তরা। আগামী দিনগুলির যে পরিক্রমা, সেখানেও তারা দেশের মানুষ এবং আমাদের সম্মিলিত যে সমৃদ্ধি সেটা অর্জনে তারা পাশে থাকবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ,
ঢাকা। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 7 নেতার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের, আর আসামি পক্ষের দাবি পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন। এদিকে নতুন আরেক মামলায় 3 সাংবাদিককে হাজির করার পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মুদাসিরের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, ছাত্রলীগের সাদ্দাম ও ইনান এবং যুবলীগের পরশ, এই 7 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এখন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে। আসামিদের সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ ও সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 15 জুলাই হামলা হয়েছিল, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র, লেথাল উইপন, পিস্তল ব্যবহার করে সরাসরি গুলি করার ছবি আমরা ট্রাইব্যুনালে দিয়েছি, ভিডিও দিয়েছি, এগুলো ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি, যার থেকে আমরা ট্রাইব্যুনালে আর্গুমেন্ট করেছি যে এটা হলো ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাকের উৎকৃষ্ট একটি উদাহরণ। তবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীদের দাবি পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন। পরশ, ইনান, সাদ্দাম, এই যে বললেন কর্মীরা যে পেটাচ্ছে, এখানেই তো প্রশ্নটা যে কর্মীরা পেটালে সে যে মানুষটা পেটাচ্ছে, নাম্বার 1 সে কর্মী কি না সেটা কি ভালোভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রসিকিউশন এস্টাবলিশ করতে পেরেছে? কোন সাক্ষী আমাদের এই 3 জন আসামিকে, ওবায়দুল কাদের, আরাফাত, বাহাউদ্দিন নাসিমকে কানেক্ট করেন? তাহলে আমরা আশা করতে পারি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ, হত্যা, মানে অ্যাট্রোসিটি যেটা বলা হয় আপনাদের ট্রাইব্যুনালের ভাষায়, হরর ইত্যাদি প্রমাণিত হয়নি। এদিকে নতুন আরেকটি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও শ্যামল দত্তকে হাজির করার পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে আজকে 3 জন ব্যক্তির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে সেখানে আছেন সে বিষয়ে বাংলাদেশ জানে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের সঙ্গে তিনি আলাপে বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি আবুল কালাম আজাদের আপিল শুনানি ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী না হলেও সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দুপুরে সচিবালয়ে পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বছরের পর বছর একই বেতন কাঠামোয় ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় নতুন কাঠামোর দাবি ছিল দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে 2025 সালের 27 জুলাই গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এতে বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের সুপারিশ বাস্তবায়নে 10 সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই প্রক্রিয়া বাস্তবায়নে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী। এই কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও মন্ত্রী জানান, চলতি বছরেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না?
আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তো আপনাদের সামনে উপস্থাপন করব। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। প্রত্যাশা অনুযায়ী না হলেও সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীতে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছে মানুষ। 2 ঘন্টারও বেশি সময় থাকতে হচ্ছে লাইনে। অথচ এই সময় একজন সিএনজি চালকের কাছে পরিবারের জন্য আয় করার সময়। গ্যাস সংকটের ভোগান্তির পাশাপাশি কমে যাচ্ছে তাদের দৈনিক আয়ও। সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে অনেক চালক। বিস্তারিত জানাচ্ছেন এমদাদুল হক খান। গ্যাস স্টেশনের সামনে দীর্ঘ লাইন, গাড়িতে বসে অপেক্ষা করছেন চালকরা। কেউ ঘুমাচ্ছেন, কেউ মোবাইল দেখছেন, আর কেউ স্টেশনের দিকে তাকিয়ে আছেন বিষণ্ণ দৃষ্টিতে। একজন চালকের কাছে প্রতি ঘন্টার মূল্য অনেক। দিন শেষে গাড়ির জমা, জ্বালানি, খাবার সব খরচ বাদ দিয়ে যা থাকে তা দিয়েই চলে সংসার। কিন্তু গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, কর্মঘণ্টা কমে যাচ্ছে, কমছে ট্রিপ ও আয়। 3 ঘন্টা 4 ঘন্টা বয়ে থাকতে হয়, গ্যাস পাই না ঠিক মতন। মালিকের জমা দিয়ে আমরা বর্তমান খুব খারাপ অবস্থায় আছি। এই মানুষগুলোর কাছে গ্যাস শুধু একটি জ্বালানি নয়, এটাই তাদের পরিবারের খাবার, সন্তানের পড়াশোনা আর ঘর ভাড়া রোজগারের অন্যতম অবলম্বন। কালকের রাত 2টা বাজে বাইরেছি, একবার খালি গ্যাস নিয়েছি 100 টাকা। এ বন্ধু গ্যাস নিতে পারি না। গ্যাস লইলে তাও ফুল ওঠে না। 100-120 টাকার 80 টাকার গ্যাস উঠলে 2-3 টিপ মারলে আমাদের গ্যাস শেষ হয়ে যায়। লাইনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির হয়তো ঘরে অপেক্ষা করছেন স্ত্রী, সন্তান অপেক্ষা করছে বাবার ফেরার, কিন্তু বাবা তখনও আটকে আছেন গ্যাসের লাইনে। একটি গাড়ি, একটি স্টিয়ারিং আর প্রতিদিনের অনিশ্চয়তার উপর নির্ভর করে চলছে পরিবার। রাস্তায় এসে গ্যাস নাই, বাসায় যাই কারেন্ট নাই, তা আমরা খাবো কিভাবে? আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, শান্তিতে ঘুমাতে চাই, রাস্তায় ইনকাম করতে চাই, 2 ডাল ভাত খেতে চাই, আমরা সেটা তো পারি না। গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন ব্যক্তিগত গাড়ি চালকরাও। দীর্ঘ সময় লাইনে থেকে হতাশ তারা। 2 দিন আগে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস নিয়ে গেছি, তাও গ্যাসের প্রেশার পাইছি 120, মানে খুব কম। গ্যাস পাম্পে মেশিন বন্ধ, এই দুর্ভোগে আছি, 5 ঘন্টা ধরে বসা যাব। অন্যদিকে গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবারেই ঠিকমতো জ্বলছে না চুলা। এতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপন। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। সেই লক্ষ্যে বিদ্যুৎ কেন্দ্রে এখন জোরে সোরে পরীক্ষা নিরীক্ষা চলছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে প্রথম ইউনিটটি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে। দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে চলমান সংকটের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডিং বাড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প বিদ্যুৎ উৎস হিসেবে এই পারমাণবিক কেন্দ্রটির দিকে তাকিয়ে রয়েছে পুরো দেশ। তিস্তা সংকট কাটাতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি কারিগরি পরীক্ষা শেষে শিগগিরই সরকার কাজ শুরু করবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। এ সময় বিশেষজ্ঞরা বলেন, ভৌগোলিক ও পরিবেশগত বিপর্যয়, অসম পানি বন্টন এবং রাজনৈতিক জটিলতায় চরম হুমকির মুখে তিস্তা অববাহিকার জীবন জীবিকা। মফিউর রহমানের রিপোর্ট। বর্ষায় নেমে আসা পাহাড়ি ঢলের বিপরীতে শুকনো মৌসুমে চরম পানিশূন্যতা, সব মিলিয়ে তিস্তা নদীর অববাহিকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ এখন চরমে। বুয়েটে অনুষ্ঠিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছলেও গেল সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও ভারতের পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা পানি বন্টন চুক্তি আটকে যায়।
সেমিনারে অংশ নেয় বিশেষজ্ঞরা বলেন, তিস্তা অববাহিকার মানুষের কষ্ট লাঘবে পরিবেশগত প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করে দ্রুতই মহাপরিকল্পনা ও চুক্তি বাস্তবায়ন করা জরুরি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলনটা এখন উত্তরবঙ্গের মানুষের একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। তিস্তার চুক্তি হলে আমি জানবো আমি কতটুকু পানি পাবো, আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি কনফার্ম করলে তবেই তো আমি প্ল্যান করতে পারবো। সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প নিয়ে একাধিকবার বৈঠকে বসে দ্রুত মতামত তৈরির নির্দেশনা দিয়েছেন। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই 9 সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে টেকসই পরিকল্পনা ও তিস্তা চুক্তি বিষয়ে কাজ শুরু হয়েছে। ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তি যেন আমরা চুক্তি করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, তিস্তা পরের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই, তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। পানি সম্পদ মন্ত্রী বলেন, বন্ধু দেশের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটিয়েই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। তবে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের প্রতিশ্রুতি পূরণে তিস্তা মহাপরিকল্পনা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে সরকার। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে, আমাদের স্বার্থের প্রতি তারা নজর দেবেন। আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ দিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তিস্তা চুক্তি সম্পাদনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি নদী শাসন, ড্রেজিং ও টেকসই কারিগরি অবকাঠামো নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হতে পারে উত্তরবঙ্গের স্থায়ী অর্থনৈতিক মুক্তির পথ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে একথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, প্রক্রিয়া সহজ হলে দেশে বিদেশি শিক্ষার্থী আসার হার আরও বাড়বে। তিনি বলেন, সরকারের 180 দিনের পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতে নানা ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল QS বাংলাদেশ ফোরাম 2026। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয়, উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো QS র্যাঙ্কিংয়ে সামনে আসতে না পারার অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী। And finally they caused the burn approximately 1.2 million. Nearly 40% students dropped from this stage. পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, স্কুল কলেজে নতুন শিক্ষক নিয়োগ এবং তাদের মানসম্মত প্রশিক্ষণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রাইমারি এডুকেশনের ভিতরে ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, চিত্ত বিনোদন, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস, কালচার, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এই যে ইথিক্যাল মোরাল ভ্যালুস, এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা সহ স্কুলে আসা, এটাকে ইন্টারেস্টেড করে তোলার জন্য উনি ড্রেসের ব্যবস্থা করেছেন। বিদেশি শিক্ষার্থী আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট করতে হলে ভিসা পলিসিটাকে ইজি করতে হবে, এবং আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি, তারপর ডিটেলস আমরা এটাকে ব্রেক থ্রু করেছি। নেক্সট ক্যাবিনেট মিটিংয়েই এই ভিসা পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানিতে দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে। সুমন কুমার দেয়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, সিডিএ, কাপাসঘোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। টানা বৃষ্টিতে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী। গাড়ি পানির নামছে তোর গাড়ি ডুবে দেন, গাড়িটা প্রায় নষ্ট হয়ে গেছে। বাসাবাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্না বান্না করতে পারতেছে না। হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় চট্টগ্রাম কাতালগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। এগুলো পরিষ্কার করলে তার পানি থাকবে না, চলে যাবে। আমরা আছি দেখতেছেন পানির বেশি, তারপরে জলবদ্ধতা বেশি, তারপরে নালাঘাট একটু আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এদিকে নিচু এলাকাগুলোতে নালা, ড্রেনের পানি প্রবাহ ঠিক রাখতে সিটি কর্পোরেশন কাজ করলেও ময়লা আবর্জনায় নালা ভরাট হয়ে গেছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা। ড্রেনের প্রকল্প নিয়েও কাজ করেছে, রেগুলার আমাদের টিম কাজ করে ড্রেনগুলো আবার ভরাট, আমরা আবার এখন কাজ করে দিচ্ছি। ওদিকে পানির ফ্লোটা কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউয়াস এরকম বৃষ্টি হওয়া মাত্র আমরা লোক ইউজ করি, সো দ্যাট ফ্লোটা কন্টিনিউ হয়, এটা আমরা চলমান রাখছি। চট্টগ্রামে সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 189 মিলিমিটার। বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় 3 ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায়ের ঘোষণা করেন। 2024 সালের 12 ডিসেম্বর সীমান্ত ভার্সিটিতে যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইয়ে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে সীমান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। পরে 14 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। বিচারক আদালতের এই রায়ে আসামিদের 302 ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা করেন, এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা তার জন্য আলাদা 7 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা প্রদান করেন। আমরা এই রায়ের মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে সন্তুষ্টি প্রকাশ করছি এবং কর্তৃপক্ষের সন্তুষ্টি কামনা করছি এই কারণে যে এত দ্রুততম সময় 18 মাসের মধ্যে আমরা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে বিচার করতে পারলাম, এবং এটা ছিনতাইকারীদের জন্য একটা সতর্কবার্তা যে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাদেরকে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। দেশের বাজারে সার্কেল নামে যাত্রা শুরু করেছে মোবাইল ব্র্যান্ড এয়ারটেল। সকালে রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডের উদ্বোধন করে রবি আজিয়াটা পিএলসি। 16 বছরের আস্থা ও গ্রাহক সম্পৃক্ততার ধারাবাহিকতায় এ পরিবর্তনকে ব্র্যান্ডটির নতুন অধ্যায় হিসেবে তুলে ধরেছে রবি। নতুন ব্র্যান্ড চালু হলেও গ্রাহকদের বিদ্যমান সেবা ও সুবিধায় কোনো পরিবর্তন আসছে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তির অনুমোদন দিয়ে 60 দিনের মধ্যে তা সম্পন্ন করার কথা বলেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তথ্যমতে সোমবার এই সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও এটি বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত দুই পক্ষ আগ্রহ দেখা যায়নি, বরং কয়েক সপ্তাহ ধরে একে অন্যের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করে আসছে উভয় পক্ষই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছেন। আরাকচি জানান, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে আলাদা একটি চুক্তি নিয়ে কাজ করছে ইরান। খেলার খবর। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে 1,244 কোটি টাকার প্রাতিষ্ঠানিক তহবিল বা সিড মানি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে নবগঠিত 14টি ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনের বিরুদ্ধে দল নির্বাচনে স্বজনপ্রীতি, বিদেশ সফরে কোচের পরিবর্তে কর্মকর্তাদের পাঠানো এবং আর্থিক অস্বচ্ছতার অভিযোগ আছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। কেউ যদি অনিয়ম করার সুযোগ নেয় সেটা তো আমরা কোনোভাবেই টলারেট করতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা জিরো টলারেন্স দিয়ে আমি আমাদের সভাপতি যারা রয়েছেন, অত্যন্ত প্রজ্ঞাবান আপনারা এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না, এবং এখানে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্রিকেট ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে 9 উইকেটে হারের পর বড় শাস্তির মুখে পড়েছে অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের 4 পয়েন্ট কাটা যেতে পারে। প্রথম টেস্টে অজিরা নির্ধারিত সময়ের চেয়ে 4 ওভার কম বোলিং করার এই জটিলতায় পড়েছে। ম্যাচ রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত নিলে টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার মোট 84 পয়েন্ট থেকে 80 হতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে দ্রুত অল আউট করায় আইসিসির বিশেষ নিয়মে বেঁচে গেছে বাংলাদেশ। ডারউইনের এই হারের পর পয়েন্ট কর্তনের ধাক্কা অজিদের ফাইনালের সমীকরণ কঠিন করে তুলবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার, জানালেন রিজভী। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসার দাবি। জুলাই হত্যাযোগ্য মামলায় কাদের সহ 7 জনের যুক্তিতর্ক শেষ, যে কোনো দিন রায়। দিল্লিতে হাসিনার স্ট্যাটাস না জানার কথা জানালেন চিফ প্রসিকিউটর। দেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। এবং রাজধানীতে এখনো তীব্র গ্যাসের সংকট, বাসাবাড়িতে ভোগান্তি। আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।